বাংলাদেশ দল এই পার্টিকুলার ম্যাচে একটা সময় মনে হচ্ছিল পাকিস্তানকে নাকানি চুপানি হবে। আনপ্রেডিক্টেবল দুই দলের খেলা, ছোট ভাই বড় ভাই, ইন্টারন্যাশনাল ক্রিকেটে দুই দলের পারফরমেন্স তলানিতে। সেই হিসাব নিকাশ করে যখন টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান এবং তাদের 5 রানের মধ্যে 2 ওপেনার নেই, একজন করেছেন 1, অপরজন করেছেন 0, 53 রানের মধ্যে যখন টপ 3 গন, ঠিক তখন মনে হচ্ছিল যে পাকিস্তানকে বাংলাদেশ চেপে ধরবে। ঠিক তখন মনে হচ্ছিল যে বাংলাদেশ পাকিস্তানকে চেপে ধরবে। বাংলাদেশ ইউএইর বিপক্ষে যেভাবে পরাজিত হয়েছে সেই গ্লানি কিছুটা হলেও মুক্ত করবে, কারণ পাকিস্তান যে খুব বড় চ্যালেঞ্জিং স্কোর করতে পারবে অন্তত তখন পর্যন্ত মনে হচ্ছিল না। এরপরে যে ঘটনা ঘটলো, আরো একটা সময় মনে হচ্ছিল বাংলাদেশ খুব কম্পিটিটিভ ক্রিকেট খেলবে, বাংলাদেশ ফাটিয়ে দেবে, বাংলাদেশ শেষ পর্যন্ত একটা এক্সাইটিং গেম উপহার দিবে, যতক্ষণ পর্যন্ত লিটন কুমার দাস ক্রিজে ছিলেন। সে কি ক্যাপ্টেন, সবশেষ এই ইনিংসের আগে 27 ইনিংসে ইন্টারন্যাশনাল টি20 মাত্র একটা 50। সেই লিটন কুমার দাস শুরুটা সে কিভাবে করলো, পরবর্তীতে একটা অসাধারণ ইনিংস খেলেছেন, একটা অসাধারণ স্বপ্ন দেখাচ্ছিলেন। 29 বলে যখন তার রান 48, 28 বলে 42, 29 বলে ছক্কা মেরে 48 হলো এবং বাংলাদেশের স্কোর তখন 11.5 ওভারে 100 ছুড়ো। মনে হচ্ছিল লিটন যেভাবে খেলছেন, লিটনের সাথে তাওহিদ হৃদয়ের পার্টনারশিপটা যেভাবে জমে উঠেছে, বাংলাদেশ মনে হয় পেরে যাবে। বোলিং ইনিংসের সেই আক্ষেপটা শেষ পর্যন্ত আসলে আক্ষেপই থেকে গেছে। 2 রানে 5 উইকেট নেয়া দলটা কিংবা সেই দলের বোলিং ডিপার্টমেন্ট পাকিস্তানি ব্যাটারদের অ্যালাউ করেছেন 200 ক্রস করতে। পাকিস্তানি ব্যাটারদের বাংলাদেশের বিপক্ষে এমন একটা টার্গেট সেট করতে অ্যালাউ করেছেন যেটা অনেকটাই অলঙ্ঘনীয়। লিটন কুমার দাস আর হৃদয়ের সেই পার্টনারশিপ, 3rd উইকেট পার্টনারশিপ, মনে হচ্ছিল এভারেস্ট চূড়ায় বাংলাদেশ হয়তো পাটা রাখবে। ছক্কা মারার পরের বলে শর্ট এন্ড ওয়াইড, বডি থেকে অনেক দূরের বল, লিটন খেলতে গেলেন এবং পয়েন্টে আউট। 29 বলে 48 রানের ইনিংসটা যদি আরো 3-4টা ওভার লিটন কুমার দাস টিকতেন, সেটা হয়তো আরো বেশি পূর্ণতা পেত। শেষ দিকে জাকির আলী অনেক যেভাবে একাকী লড়াই করছিলেন, যখন আফসোস হচ্ছিল যে বাংলাদেশ দলে যদি আরেকজন ব্যাটার থাকতেন তাহলে হয়তো আমরা সেই স্বপ্নটা পূরণ করতে পারবো। শেষ 3 ওভারে 7 রানের যে ইকুয়েশন, দ্রুত শামীম হোসেন পাটোয়ারি, রিশাদ হোসেনরা আউট হয়ে যাওয়ার কারণে আস্কিং রান রেটটা বেড়ে গেছে, সেটা হয়তো অন্যরকম হতে পারতো যদি বাংলাদেশে আরো একজন ব্যাটার টিকে থাকতেন অথবা ব্যাটিং লাইন আপে স্বীকৃত কেউ থাকতো। পুরো ব্যাটিং লাইন আপের এমন একটা অবস্থা, আমি শুরু থেকেই যে সমালোচনাটা করছি যে কোনো মিডল অর্ডার বলে কিছুই নেই। আজকের দিনে আবারও ওলট পালট। শাক মেহেদী দিন 5-এ নামেননি, জাকির 5-এ নেমেছেন, খেলেছেন, কিন্তু 5-এ নেমে তাকে ব্যাটিং করতে হয়েছে 6-7-এ যেভাবে আসলে একজন ব্যাটার ব্যাটিং করে সে স্টাইলে। তাকে সঙ্গী দেবেন কে? কেউ নেই। তারপরে নেমেছেন শামীম হোসেন পাটোয়ারি, আউট হয়ে গেছেন। তারপরে নেমেছেন রিশাদ হোসেন, আপনি কি খুব বেশি ভরসা করতে পারেন? তিনিও টিকতে পারেন নাই। জাকিরের নিঃসঙ্গ শেরপার মতো এই লড়াই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে আমরা দলটা গঠনের ক্ষেত্রে কতটা ঘাউরামি করি, যে আমার 11-এ একজন মিডল অর্ডার, প্রপার মিডল অর্ডার রাখার ক্ষেত্রে কোনো অপশন থাকে না। লিটন কুমার দাস তো একা ম্যাচ জেতাবেন না, জাকির আলী অনেকরাও একা ম্যাচ জেতাবেন না, হয়তো একটা মোমেন্টাম ক্রিয়েট করবেন, সেই মোমেন্টামটা পরবর্তীতে হয়তো অন্য ব্যাটসম্যানরা এগিয়ে নেবেন। খেয়াল করে দেখবেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গত ম্যাচে যখন প্রায় 230 ক্রস করলো, সেই পার্টিকুলার ম্যাচে বিরাট কোহলিরা সেই মোমেন্টামটা ক্রিয়েট করেছেন। শেষ দিকে এসে ঝোড়ো ইনিংস খেলে বাকি ব্যাটাররা ফিনিশ করেছেন। বাংলাদেশের মিডল অর্ডারকে আর লোয়ার মিডলকে ফিনিশিং একে আপনি কনফিউজ হয়ে যাবেন, কারণ এক এক দিন এদের ব্যাটিং অর্ডার এক এক রকম হয়। লিটন যদি ওই শটটা না খেলতেন, লিটন যদি আর কিছুক্ষণ থাকতেন, আর 5টা ওভার টিকতেন, আর 3টা ওভার টিকতেন, আমি বিশ্বাস করি এই ম্যাচের ভাগ্যটা অন্যরকম হলে হতেও পারত। লিটন যতটুকু হতাশ করেছেন, স্বপ্নের কাছাকাছি নিয়ে গিয়ে সেই স্বপ্ন ভঙ্গের হতাশা, আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি হতাশ করেছেন এই পার্টিকুলার ম্যাচে রিশাদ হোসেনকে ছাপিয়েও তাওহিদ হৃদয়। তিনি কি করতে চাইছিলেন উইকেটে, এটা আসলে বোধগম্য আমার হচ্ছিল না। এখন কেউ বলতে পারেন যে তাওহিদ হৃদয় টার্গেট করছেন লিটন কুমার দাস, যেহেতু একদিকে খেলছেন, রানস বের হচ্ছে, ভালো পার্টনারশিপ বিল্ড হচ্ছে, তিনি ধরে রেখেছেন। ধরে রাখার মানে কি এটা যে আপনি প্রায় 4 ওভার খেলে ফেলবেন, 77 স্ট্রাইক রেটে ব্যাট করবেন, 22 বলে 15-17 রান? ধরে খেলার মানে কি এটা? আপনি স্ট্রাইক রোটেট করে খেলবেন, অ্যাটলিস্ট আপনার স্ট্রাইক রেট 100 হবে, 110-20 হবে, যে ঠিক আছে লিটন কুমার দাস 160 স্ট্রাইক রেটে ব্যাট করেছে, তাওহিদ হৃদয় 110-এ করেছে, কোনো সমস্যা নেই। কখনো কি মনে হয়েছে তাওহিদ হৃদয় আলটিমেটলি ওই রানটা চেস ডাউন করার জন্য সেই জায়গায় লড়ছেন? সবচেয়ে বেশি সে কি যিনি ছিলেন, সবচেয়ে বেশি চাপে যিনি ছিলেন, ক্যাপ্টেন্সির চাপ, রান না পাওয়ার চাপ, বড় দলের বিপক্ষে খেলা, সবকিছু মিলিয়ে লিটন কুমার দাসের সাম্প্রতিক সময়ে সংবাদ মাধ্যমে উল্টা পাল্টা বক্তব্য দেয়া যেভাবে প্রেসার ক্রিয়েট করেছিল তার নিজের উপর, সেখান থেকে তিনি একটার পর একটা ছক্কা যেভাবে মারছিলেন,
মনে হচ্ছিল যে আজকে লিটন কুমার দাস সকল প্রশ্নের উত্তর দিয়ে দেবেন। তার আগে আরেকটা আক্ষেপ রয়েছেন, তানজিদ হাসান তামিম। কি অসাধারণ একটা ইনিংস! বাংলাদেশের ইনিংসের ছক্কা যতগুলো শুরুর দিকে সবগুলোই তার মারা। প্রথম ওভারে যেভাবে মিড অফের উপর দিয়ে ছক্কাটা মারলেন, কিংবা টানা 2 ছক্কা মারার পর যেভাবে বাংলাদেশের রানটাকে তত্তরিয়ে বাড়িয়ে নিয়ে গেলেন, মনে হচ্ছিল তানজিদ তামিমের আজকে ডে। পারভেজ হোসেন ইমনের সমস্যা হচ্ছে তিনি টিকতে পারেন না, টিকলে ভালো খেলেন। তানজিদ তামিমের সমস্যা হচ্ছে তিনি দারুণ শুরু করেন কিন্তু সেটা কন্টিনিউ করতে পারেন, এবং যেই সমস্যার সমাধান তিনি নিজেও খুঁজছেন। বাংলাদেশ দল আরো একটা বড় পরাজয় সাক্ষী হলো। বাংলাদেশ দল এদিন ভুগেছে লিটনের যেমন দারুণ ইনিংস শেষ পর্যন্ত স্বপ্ন রক্ষা করতে পারেনি, একইভাবে তার বাজে ক্যাপ্টেন্সি। খেয়াল করে দেখবেন যে হাসান মাহমুদ তার ফুল ওভার কটা করতে পারেন নাই, মানলাম। খেয়াল করে দেখবেন যে বাংলাদেশ দল 17-18 ওভার পর্যন্ত স্পিনারদের দিয়ে বল করিয়েছে। আপনার টিমে যখন 3 পেসার, ঠিক তখন আপনি ওই 17তম 18তম ওভারের দিকে এসে শামীম পাটোয়ারির উপর নির্ভর করবেন? উইকেট পেলেও কি আপনি নির্ভর করতে পারেন? যদি না পারেন, যদি মনে হয় যে আপনার 6 জন বোলার দরকার, তাহলে হোয়াই নট ইন দ্য স্কোয়াড মেহেদী হাসান মিরাজ। যদি বলই করাতে হয়, মেহেদী হাসান মিরাজ তো শামীম পাটোয়ারির থেকে বেটার। আবার ব্যাটিং পারফরমেন্স যদি আপনি বিবেচনা করেন, ডেফিনেটলি শামীম হোসেন পাটোয়ারির উইন্ডিজের এগেনস্টে দারুণ পারফরমেন্স ছিল, কিন্তু মেহেদী হাসান মিরাজ এই মুহূর্তের বাস্তবতায় তো আরো বেটার ব্যাটার। মিডল অর্ডারে যে সংকট তৈরি হয়েছিল আজকে, যেটার জন্য বাংলাদেশ লিটন আউট হয়ে যাওয়ার পর জাকির থাকার পরেও সেই স্বপ্ন আমরা পূরণ করতে পারিনি, যে কষ্ট নিয়ে শেষ পর্যন্ত বাংলাদেশের দর্শকরা যা পাকিস্তানের লাহোরে গিয়ে খেলাটা দেখেছেন তো লাল সবুজের পতাকা উঠছে সেখানটায়, মাঠ ছেড়েছেন, সেটা হয়তো অন্যরকম হতে পারতো। জাকির হয়তো সেই কনফিডেন্স নিয়ে খেলতে পারতো যে আরো একজন কেউ আছে তাকে সঙ্গ দেওয়ার জন্য। বাংলাদেশ দল চলে ঘাউরামি নীতিতে। লিটন কুমার দাস অসাধারণ কামব্যাক, কিন্তু আমার কাছে মনে হয় অসাধারণ কামব্যাকের থেকে অপ্রয়োজনীয় শট খেলে আপনি যেভাবে উইকেট বিলিয়ে এসেছেন, এটা ক্ষমার যোগ্য। ওই মুহূর্তে 11.5 ওভারে একটা দলের রান যখন 100, আগের বলে যখন আপনি ছক্কা মেরেছেন, আপনার এবং আপনার পার্টনারের পার্টনারশিপটা যখন বাংলাদেশকে একটা দারুণ দ্রুত 2 উইকেট হারানোর পরে স্থিরতা দিয়েছে, তখন এই শটটা খেলার কোনো প্রয়োজন ছিল না। অনেক দূরের বল, শর্ট লেন্থের বল, ওয়াইড বল ছেড়েই দিলেন। ওই বলটা না ছেড়ে আলটিমেটলি লিটন কুমার দাস বাংলাদেশের জন্য ম্যাচটাই ছেড়ে দিয়েছে। সবাই ভালো থাকবেন।